তোমার লাইফে খারাপ অভিজ্ঞতা হবেই। আজকে হয়তো ধর্মের নামে বিভিন্নভাবে ট্রুথ আমাদের কাছে এসছে, বাট দ্যাট ইজ নট রাইট। তুমি কি লেফটিস্ট? তাহলে ডিরেক্ট কোশ্চেন করছি আমি তোমাকে। এআই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আসছে, যখন কষ্ট পায় মানুষ, দ্য অনলি ওয়ে টু কাম আউট অফ ইট ইজ ফোকাস সামওয়ার এলস। আমি নিজের জীবনে অসংখ্য ভুল করেছি। 75% রোগ আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে হয়। স্বামী বিবেকানন্দ যারা বলেন যে তাদের ঈশ্বর দর্শন হয়েছে, ঈশ্বর দর্শনটা কি তাহলে ঈশ্বর দর্শন বলে কিছু নেই? রবীন্দ্রনাথকে ফেলে দেওয়া যায়, রবীন্দ্রনাথের সেই গানটি বা সেই নাচটি আমাদের কোথাও নিয়ে যাচ্ছে না। এটা কিন্তু খুব বিরাট একটা কথা। গত সভ্যতার ইতিহাস যদি আপনি 150 থেকে 200 বছর একটু ঘেঁটে দেখেন, নাড়াচাড়া করে দেখেন, তাহলে দেখবেন কত দ্রুত বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আর যতই বিজ্ঞানের অগ্রগতি হয়েছে ততই অলস হয়েছি আমরা। আমাদের মন অলস হয়েছে, আমাদের শরীর অলস হয়েছে। কেন মনের কথা তুললাম? কারণ এই মুহূর্তে আইউইটনেসের সাথে যিনি রয়েছেন, যে ব্যক্তিত্ব রয়েছেন, তিনি মন নিয়ে কাজ করেন। তার পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলতে হয় তিনি একজন বহুজাতিক সংস্থায় কর্মরত অবস্থায় রয়েছেন, একজন লেখক। তার হাত ধরেই পশ্চিমবঙ্গে এসছে দ্বিতীয় বৃহত্তম বইমেলার তকমা, এবং অবশ্যই তিনি একজন মাইন্ডস্ট্রোলজার। কার কথা বলছি? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইউইটনেস পডকাস্টে পীযূষ রঞ্জন ঘোষ। পীযূষ দা নমস্কার। স্বাগত জানাই। পীযূষ দা কেমন আছো? প্রথম কথা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, এবং তোমার সাথে দেখা হয়, বহুদিন পর দেখা হলো আমাদের। একদম খুব ভালো লাগছে। তুমি তো মাইন্ড নিয়ে কাজ করছো, রাইট? তোমার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, মাইন্ডের এখন ইদানিং আমরা বহুত শুনি যে মনের সমস্যা, সাইকিয়াট্রিস্ট চলে এসছে, অনেককে দেখাচ্ছেন। আমাদের এই পডকাস্ট, এই আলোচনায় আমরা মন নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিন্তু প্রথমে আমরা জানবো মনটা কি, মানে অ্যাকর্ডিং টু মাইন্ডস্ট্রোলজি। তার আগে একটু বলে দিতে পারো যে মাইন্ডস্ট্রোলজি টার্মটা তুমি কোত্থেকে আনলে? ঠিক। মাইন্ডস্ট্রোলজি এবং মাইন্ড নিয়ে বলার আগে আমি বলে নিতে চাই যে কোন কোন টাওয়ারে আমি কাজ করছি, আমাদের টিম কাজ করছে। আমরা এআই চ্যাম্প ইন্ডিয়া বলে একটা নতুন অর্গানাইজেশন শুরু করেছি, যেখান থেকে আমরা এআই এডুকেশন নিয়ে কাজ করছি। বাংলায় এআই নিয়ে কাজ আমার মনে হয় না কোনো অর্গানাইজেশন করেছে, সো আমরা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মাইন্ডস্ট্রোলজি মোটিভেশন, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করছি, যেটা নিয়ে আমি কথা বলবো। মাইন্ডস্ট্রোলজি কীভাবে এলো, কেন মাইন্ডস্ট্রোলজি, সেটা নিয়ে। 3 নম্বর হচ্ছে আমরা এখানে নিউ টাউন বেসড বেশ কিছু এনজিওর সাথে কাজ করছি, যেটা তুমি বললে বুক ফেয়ার, যেটা তুমি বললে সর্বজনীন, যেটা তুমি বললে স্লেট পেন্সিল, নিউ টাউন, তিনটারই আমি জন্মলগ্ন থেকে সদস্য পদে রয়েছি। তো এই এনজিও যে একটা সোশ্যাল একটা অ্যাওয়ারনেস তৈরি করা এবং সোশ্যাল গ্যাদারিং, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে দীর্ঘ 25 বছর আমি আইবিএম নামক একটা বহুজাতিক সংস্থার সাথে জড়িত। তো সেই তথ্য প্রযুক্তিতে কাজ করছি। এবং 5 নম্বর হচ্ছে হিডকো এবং এনকেডি এর সাথে ওতপ্রোতভাবে বিভিন্ন সরকারের কাজ করছি, অর্থাৎ সোশ্যাল, ইকোনমিক্স, এআই, মাইন্ডস্ট্রোলজি, আইটি এবং অফকোর্স অথরশিপ এবং বুক ফেয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল স্কোপ। যে টোটাল স্কোপে আমি কাজ করছি। মাইন্ডস্ট্রোলজি নিয়ে প্রসঙ্গে যখন প্রশ্ন করলে যে কেন মাইন্ডস্ট্রোলজি টার্মটা এলো, মাইন্ডস্ট্রোলজি টার্মটা আসার আমার ভাইয়ের মস্তিষ্ক প্রসূত। আচ্ছা। আমার ভাই মনে করে, আমি যখন গল্প করতাম তখন আমার চিরকালই মনে হয়েছিল যে আমাদের ফিউচার আমাদের মাইন্ডে নিহিত, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে নিহিত। এখানে হাজার বই আছে, তুমি যে কোনো একটা বই তুলে পড়তে পারো, এবং প্রত্যেকটা বই, প্রত্যেকটা ধর্ম একই কথা বলে, দ্য ওয়ে ইউ থিঙ্ক, তোমার পৃথিবী ঠিক সেভাবে তোমার কাছে আনভেল হবে, দ্য ওয়ে ইউ বিকাম। একদম। তো দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, রন্ডা ব্রায়ানের যে কোনো বই, সিক্রেট থেকে হিরো, পাওয়ার থেকে দ্য মাইন্ডসেট, ক্যারল ডুয়েকের এনিথিং ইউ রিড, আই থিঙ্ক ইট ফোকাসেস অন সাবকনসিয়াস মাইন্ড। আচ্ছা। সো সাবকনসিয়াস মাইন্ড যখন তোমার অ্যাস্ট্রোলজির মতন, অ্যাস্ট্রোলজি কি বলে যে ফিউচার দেখে দেয়, সো সাবকনসিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি ইজ ইউর ট্রিগার ফর সিং ইউর ফিউচার। সো সেখান থেকে মাইন্ডস্ট্রোলজি টার্মটা আসে। আমরা কাজ করছি কিছুটা সায়েন্টিফিক ওয়েতে। আমার রিসেন্ট 10 দিনের মধ্যে যে বইটা বেরোচ্ছে, আমি মাইন্ডস্ট্রোলজি নিয়ে বইয়ের কথা বলছি, যে বছর আমার পরপর 3টে বই বেরোলো। প্রথম বইটা হচ্ছে 51 সাবকনসিয়াস মিস্টেকস অফ মাই লাইফ, যেটা 51 ইউনিভার্সাল সাবকনসিয়াস রুলকে ডিরাইভ করে। আমি হল অফ করে বলতে পারি, রন্ডা ব্রায়ানের বই হোক, জোসেফ মার্ফির বই হোক, কোথাও এত এক্সপ্লিসিটলি মাইন্ডের 51টা রুল কেউ বলেনি। সেটা একটা রিসার্চমূলক বই, বইটা এখানেই রয়েছে। সেকেন্ড বই যেটা লিখলাম, দ্য আনটোল্ড স্টোরিজ অফ রব অ্যান্ড টর, আমার মনে হয়েছিল বাচ্চাদেরও মাইন্ডস্ট্রোলজি পৌঁছে দেওয়া উচিত। খরগোশ কচ্ছপের গল্প নতুনভাবে লেখা উচিত। খরগোশ কচ্ছপের গল্প নিয়ে এসছে রব অ্যান্ড টর, এলা তাদের শিক্ষক, মানে হাতি। সেটা কলকাতা বইমেলায় বহু সমাদৃত হয়েছে। নতুন আঙ্গিকে একটা রূপকথার গল্প বলার প্রচেষ্টা আমরা করেছি।
3 নম্বর বই যেটা আমি লিখছি যে হাউ টু ইট মাইন্ডফুলি, অর্থাৎ ইটস নট ইম্পর্টেন্ট হোয়াট উই ইট, ইটস নট ইম্পর্টেন্ট যে আমরা কতটা খাচ্ছি, কিভাবে খাচ্ছি, ভালো খাবার খাচ্ছি কিনা, ইটস ইম্পর্টেন্ট হোয়াট ইউ থিঙ্ক ওয়েন ইউ ইট। ওকে, হাউ টু ড্রিঙ্ক মাইন্ডফুলি। আচ্ছা, সেখানে মাইন্ডের মানে একদম মাইন্ডফুলনেসের কথা বলা হচ্ছে, যেখানে আমরা সচেতন হয়ে কোনো একটা কাজ করব, এরকমই কিছু। ঠিক ঠিক। আচ্ছা, রাইট। তো আমরা এবার একটু আলোচনায় ঢুকি। মনটা কি, একদম প্রান্তিক ভাষায় যদি আমাদেরকে একটু বোঝাতে পারো তুমি, কারণ আবার বলছি যে মন নিয়ে এখন বহুত চর্চা হচ্ছে, সাইকিয়াট্রিস্ট লোকজন দেখাচ্ছে। আমাদের এই পডকাস্ট যারা দেখছেন তাদেরও তো মন খারাপ হয়, কিন্তু তারা জানেন না মনটা কি। ঠিক ঠিক আছে, মনের সাথে আমাদের ডিফারেন্সটা কি, আদেও কি কোনো ডিফারেন্স রয়েছে? যদি একটু শুরু করি। মন আমার কথায় মাইন্ডস্ট্রোলজির ভাষায় হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। চেতন মন এবং অবচেতন মন। চেতন মন মানে হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাহ্যিক যেখান থেকে আমি ইনপুট পাচ্ছি সেই ইনপুট আমি মস্তিষ্কে কিভাবে প্রেরণ করছি। অর্থাৎ আমাদের যে চেতন মন রয়েছে সেটা কিন্তু লজিক্যাল, সেটা ঠিক ভুল বোঝে, সেটার মধ্যে পাস্ট ফিউচার প্রোগ্রামিং রয়েছে। কিন্তু যেটা অবচেতন মন, সেখানে কিন্তু ঠিক ভুল কেউ বোঝে না, সেখানে কিন্তু পাস্ট ফিউচার বলে কিছু নেই। সেই মনটা কিন্তু একটা কগনিটিভ মন। আমাদের চারপাশের যে পরিস্থিতি এবং আমাদের মস্তিষ্কের যে বিলিফ সিস্টেম আছে সেটা দিয়ে কিন্তু এটা প্রোগ্রাম হয়, এবং আমরা যেভাবে তাদের বোঝাই আমাদের মস্তিষ্ক কিন্তু ঠিক সেই জিনিসটা রিপিটেটিভ আকারে ফিরিয়ে দেয় আমাদের কাছে। আচ্ছা, মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি। পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পার্সন একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে একটা লামা। এবার লামা কি করে পৃথিবীর হ্যাপিয়েস্ট পার্সন হলো? ওর কাছে না আছে পয়সা, না আছে ফ্যামিলি, না আছে অধিকার, না আছে পাওয়ার, কিছু নেই। বলছে হি ট্রেনস ইউর সাবকনসিয়াস যে আমি সবচেয়ে সুখী, আমি গ্রেটফুল টু এভরিথিং, আই এম গ্রেটফুল টু দ্য ওয়ার্ল্ড, আই এম গ্রেটফুল টু এভরিওয়ান হু ইজ অ্যাসোসিয়েটেড অ্যান্ড নট অ্যাসোসিয়েটেড উইথ মি। এই যে কনস্ট্যান্ট প্রোগ্রাম করা, নিজেকে বলা, এই যে নিজের মনকে বলা, এই বলতে বলতে ইউ ক্যান ট্রেন টু বি এ হ্যাপি পার্সন। এটা বারবার বলা যায় আমি ভালো আছি, এভরিথিং ইজ ফাইন, অ্যান্ড ইনফ্যাক্ট এভরিথিং ইজ ফাইন। তুমি যদি খুব ভালোভাবে দেখো, তুমি খুব সুন্দরভাবে তোমার বাড়ি থেকে এখানে এলে, আমরা সুন্দরভাবে পডকাস্ট করছি, সুন্দরভাবে এসিটা চলছে, পৃথিবী ঘুরছে, ফুল ফুটছে, সূর্য উঠছে। হোয়াটস রং? You need to see the positive side of the world to train your মন যে তুমি ভালো আছো, দেখবে তুমি ভালো থাকবে। আচ্ছা, এইবার যারা একদম প্রান্তিক মানুষ তারা তো ব্যাপারটা বোঝেন না, হয়তো এই পডকাস্ট দেখে তারা কিছুর আইডিয়া করতে পারবেন, দেখতে পারবেন, অ্যাটলিস্ট তারা ভাববেন যে না, আমাদের ভাষায়ও কেউ আমাদের বোঝালো। এই মন খারাপ ওই হয় না মাঝে মাঝে, দূর ভালো লাগছে না। ঠিক আছে, আমি দেখেছি আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে যদি আমি বলি যে মাইন্ড কোনো সময় একই রকম থাকে না। ওই ডিসি কারেন্টের মতো একটা স্ট্রেট প্যারালাল লাইনে থাকে না, সাইন ওয়েভের মতো উঠছে নামছে উঠছে নামছে। ওই আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে মন কখনো খারাপ হচ্ছে, কখনো আবার খুব ভালো, খুব হ্যাপি, আমার পৃথিবীর মতো পৃথিবী হয় না, এরকম একটা ব্যাপার। কি বলবে এই সম্পর্কে, যে তুমি যেটা বলছো যে কনস্ট্যান্টলি রিপিট করতে হবে, তার ফলে কি হবে, একটা কি স্টেট আসবে এরকম যে মনও আমাদের কনস্ট্যান্ট একটা ফেজে থাকবে? না, সেটা কখনোই সম্ভব না। লাইফ ইজ এ বক্স অফ চকলেট। তোমার লাইফে খারাপ অভিজ্ঞতা হবেই, এবং যেটা গৌতম বুদ্ধ বলছে যে আমাদের অন্যতম অবজেক্টিভ হচ্ছে টু সাফারিংস নিজের জীবনে নেওয়া। অর্থাৎ সাফারিংস তোমার জীবনে আসবে, এবং সাফারিংস কেন আসে? সাফারিংস আসে, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল উন্ড বলা হয়, যেটা ফিলোসফির টার্মসে বলা হয়। এবং আমরা সাইকোলজিক্যাল উন্ডস নিয়ে পৃথিবীতে জন্মাই, এবং আমরা যেটা হতে চাই সেই উন্ডসগুলো দিয়ে এক্সাম দিতে দিতে একটা পরিণতি পাই। আচ্ছা, দ্য অনলি থিং ইজ তুমি তোমাকে কি বলছো যখন তোমার কাছে কেউ দেখছে না, অর্থাৎ যখন সারা পৃথিবী দেখছে না, তখন তুমি কি বলছো যে আমার দ্বারা না 10,000 টাকার বেশি চাকরি পাওয়া সম্ভব না, আমার দ্বারা না এই মেয়েটাকে বিয়ে করা সম্ভব নয়, আমার দ্বারা না একটা বই লেখা সম্ভব নয়, আমার দ্বারা একটা ফ্ল্যাট কেনা সম্ভব নয়। ইউনিভার্স বলছে তথাস্তু, তোমার দ্বারা সম্ভব নয়। ওকে, কারণ সাবকনসিয়াস মাইন্ড না বোঝে না। অর্থাৎ তুমি যখন এই কথাগুলো নিজেকে বলছো, সেটা কিন্তু তোমার খারাপ লাগা এবং ভালো লাগাটাকে ডিটারমাইন করে। এবার তোমার হঠাৎ করে খারাপ লাগছে কেন? যখন তোমার এক্সপেকটেশনের সাথে বাহ্যিক আউটকামের মিল ডিফারেন্স হচ্ছে না। আছে। কারেক্ট। এবার বাহ্যিক আউটকামের মিলটা কেন হচ্ছে না? কারণ তুমি নিজের মনকে এই 4টে সেন্টেন্স বলে রেখেছো। আচ্ছা, এবার ইউনিভার্স তোমাকে তথাস্তু করে দিয়েছে। আচ্ছা, আমার কাছে এখন পয়সা নেই, হয়তো হয়ে যাবে একদিন। তার মানে এখন পয়সা নেই, তথাস্তু, তোমার কাছে পয়সা নেই, ইউনিভার্স তোমাকে ব্লেস করলো। কিন্তু সেটাই তো রিয়ালিটি সেই মুহূর্তে।
হ্যাঁ, বাট সেই মুহূর্তে সেটাকে তো বারবার বলার দরকার নেই। তুমি তো একই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তুমি মাসে 50,000 টাকা স্যালারি পাচ্ছ, কিন্তু তুমি এলন মাস্কের মতন বড় লোক নয়। তুমি তো এটা বলতেই পারো যে আমার কাছে পর্যাপ্ত পয়সা রয়েছে। বেশ, তুমি তো এটা বলতে পারো যে পর্যাপ্ত পয়সার অধিকারী আমি হতে চলেছি। তুমি তো এটা বলতে পারো যদি এলন মাস্ক তৈরি করে আমিও পারি। তাহলে তুমি বলছো যে কেউ যদি রিপিটেটিভলি নিজের মধ্যে এটা চ্যান্ট করতে থাকে বা যদি বলতে থাকে এবং সাবকনশিয়াস মাইন্ডকে যদি প্রেরণ করতে থাকে এই বার্তাটা যে আমার কাছে এখন 20,000 টাকার চাকরি আছে, টেক অ্যান এক্সাম্পল, ঠিক, আমি 50,000 টাকা দামে চাকরি পাবো, তো যদি কন্টিনিউয়াসলি করতে পারে তাহলে সে ধীরে 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 সেই এনার্জিটাই শিফট করতে থাকবে এবং সে একদিন গিয়ে 50,000 টাকার চাকরিটা এরকম পেতে পারবে। এক্সাম্পল বহু আছে আমার জীবনে, যারা আমার আশেপাশে রয়েছে। একটা এক্সাম্পল দাও। একজন বলল যে আমার জীবনে অন্যতম লক্ষ্য হচ্ছে 30 লক্ষ টাকার চাকরি করা। আচ্ছা, আমি বললাম তুমি বিশ্বাস করো? বললাম না, বিশ্বাস করি না। বললাম এখানটা হচ্ছে তোমার প্রবলেম। তার তখন স্যালারি ছিল 10 লক্ষ টাকা বছরে, সে 30 লক্ষ টাকার চাকরি করতে চায়। তখন তাকে আমি বোঝালাম যে কিভাবে 30 লক্ষ টাকার চাকরি করতে হয়। 30 লক্ষ টাকায় যেতে তোমার যে লাইফস্টাইল হবে, ক্যান ইউ সি ইট? Can you see that you have a big car? Can you see that you are spending in holidays? Can you see? বলছে yes, I can see. তুমি কত vividly দেখতে পাচ্ছ, কত পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। And then one day সেই মানুষটি বিশ্বাস করতে শুরু করলো যে আমি 30 লক্ষ টাকার চাকরি পেতে পারি পিসদা। And he got the offer. And the moment he got the offer, বললো how this magic has happened. আলাম যেই মুহূর্তেই তোমার সাবকনসিয়াস কনভিন্সড হয়ে গেছে যে your worth is 30 lakhs, সেই মুহূর্তে ওয়ার্ল্ড has gifted you, the universe has gifted you, তথাস্তু। It's all what you think. একটা জিনিস, একটা চা রাস্তায় 5 টাকায় বিক্রি হচ্ছে, 5 টাকায় 500 টাকায় বিক্রি হচ্ছে, আরেক জায়গায় 5,000 টাকায় বিক্রি হচ্ছে। ওই চায়ের ভ্যালু এক একটা জায়গায় এক এক রকম। ঠিক তোমার ভ্যালু এক একটা জায়গায় এক এক রকম। তোমার ভ্যালু কিন্তু পৃথিবী তৈরি করে না, পৃথিবী ঠিক করে না। তোমার ভ্যালু ঠিক করে তুমি, যে আমি এখানটা সেটেল করব না, আমার এটাই দৌড়, আমার এটাই আমার মূল্যায়ন। তুমি যদি নিজের মূল্যায়ন নিজে না করো, পৃথিবী তোমার মূল্যায়ন করবে না। তুমি যদি নিজেকে ভ্যালু না দাও, পৃথিবী তোমাকে ভ্যালু দেবে না। ইফ ইউ আর নট কাইন্ড টু ইউর সেলফ, পৃথিবী তোমার মতো কাইন্ড হবে না। সো ইউর রিফ্লেকশন অফ দ্য আউটার ওয়ার্ল্ড, তোমার বাহ্যিক পৃথিবীর যে প্রতিফলন হয়, সেটা হচ্ছে তোমার মস্তিষ্কের চিন্তনার উপর, এবং এর উপরেই ডিপেন্ড করে তোমার খারাপ থাকা, ভালো থাকা, মুড সুইং, এক্সপেকটেশন মিসম্যাচ। সব কিছুর মূলে অন্য কেউ নয়, শুধু তুমি, শুধু আমি কি ভাবছি। আবার সেই লামার এক্সাম্পলে ফিরে যাব। পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ এলন মাস্ক নয়, জেফ বেজোস নয়, নরেন্দ্র মোদী নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, মোহাম্মদ ইউনূস নয়, সেই লামা যে নিজেকে ট্রেন করেছে। বিকজ হি ইজ গ্রেটফুল টু এভরিথিং হি সিজ। সবকিছুর মূলে তাহলে সাবকনশিয়াস মাইন্ড। সব কিছুর মধ্যে সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড তোমার বহির্বিশ্বের সাথে যুক্ত। তুমি এই মুহূর্তে তুমি হয়তো দেখতে পাচ্ছ না, একটা শক্তির আধার এই ইউনিভার্সের সাথে যে কমিউনিকেট করছে, যেটা আমি বারবার বলছি, 50 on subconscious rules. These are universal rules. These are the universal truth. আজকে হয়তো ধর্মের নামে বিভিন্নভাবে ট্রুথ আমাদের কাছে এসছে, বাট দ্যাট ইজ নট রাইট। ধর্ম হয়তো একইভাবে প্রিচ করেছে, সবাই বলেছে শান্তি, পিস, হ্যাপিনেস, আবার সাবকনসিয়াস টিউনিং, বারবার নামাজ পড়া, বারবার প্রার্থনা করা, বারবার প্রেয়ার করা, বারবার চার্চে যাওয়া, বারবার করা রিপিটেশনস, যেটা সাবকনসিয়াসের রুল। অফকোর্স প্রত্যেকটা ধর্মগুরু কিন্তু সাবকনসিয়াসকেই টিউন করতে চেয়েছে। তারপরে তার অপভ্রংশ শুরু হয়েছে। তারপরে তাদের জাস্টিফাই করার জন্য, তাদের শ্রেষ্ঠত্ব জাস্টিফাই করার জন্য ধর্মের নামে বিভিন্ন বুজরুকি ধর্মগুরুরা ছড়িয়ে দিয়েছে। ধর্ম কিন্তু একই কথা বলেছে, দ্য সাবকনসিয়াস রুলস। বাট এখন আমরা বিজ্ঞানের ছাত্র, এখন আমরা যুক্তির ছাত্র। এখন আমাদের কাছে কিন্তু এটা বললে হবে না যে চরণামৃত খেলে তুমি অমর হয়ে যাবে। উই আর নট গোয়িং টু বিলিভ ইট। সো হোয়াট উই আর বিলিভিং? আমরা বিলিভ করছি সাবকনসিয়াস টিউনিংয়ে আমার ইউনিভার্সাল রুল কোনটা, যে সাবকনসিয়াস না বোঝে না। তুমি যদি বলো যে আমি এখন ধূমপান করবো না, তুমি ধূমপানই করবে, বিকজ ইউ আর রিপিটিং ইট, that word is so subconscious, তোমার না বোঝে না। So of course these are the rules that we need to know, এবং these are the rules that every person should know before he gets into the next stage. কারেক্ট। এবং এর সাথে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্সের একটা দৃঢ় সম্বন্ধ রয়েছে, যে তুমি যেভাবে অবজার্ভ করবে তোমার পৃথিবী ঠিক সেভাবে মুভ করবে। হোয়াট দ্য এনার্জি গোজ, অ্যাটেনশন ফ্লোস।
100টা, মানে আমি আপাতত 51টা রুল আমি ডিরাইভ করতে পেরেছি, সেটা নিয়েই মাইন্ডস্ট্রোলজির কাজ ছিল। এবং এরপরে হাউ টু ইট মাইন্ডফুলি যেটা রিলিজ করতে চলেছে। অফকোর্স মানে আমার কাজ বারবার সাবকনসিয়াসটাকে, মানে মানুষের সাবকনসিয়াস কীভাবে আরও স্ট্রং হবে সেদিকে বোঝানো। তুমি হয়তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছো, সেখানে কীভাবে সাইকোলজি কাজ করবে, হয়তো মাইন্ডস্ট্রোলজি ওই কাজটা করে না। কিন্তু তুমি যদি শক্তিশালী হতে চাও, মাইন্ডস্ট্রোলজি ওই কাজটা করে। কেন করে না? একটু ফ্রয়েডের তত্ত্বে যাব, একটু বেশি সময় নিচ্ছি। ফ্রয়েডের তত্ত্ব বলে, আমি ফ্রয়েডের তত্ত্বে বিশ্বাসী নই, এবং কেন বিশ্বাসী নয় সেটা আমি বলছি। ফ্রয়েডের তত্ত্ব বলে তোমার জীবনে যে সকল দুঃখ রয়েছে সেগুলো কাটাতে হলে ইউ হ্যাভ টু রিলিভ দোজ মোমেন্টস এগেন। তুমি যদি ছোটোবেলায় কোনো অন্যায় বা কোনো অনাচারের সঙ্গে বড় হয়ে থাকো, তোমাকে বারবার সেগুলো ভাবতে হবে, সেই দিনগুলোতে ফিরে যেতে হবে, সেই মুহূর্তগুলোকে ভাবতে হবে, ভেবে তোমাকে নিজেকে হিল করে ফিরে আসতে হবে। বাট দ্যাটস নট হাউ আওয়ার সাবকনসিয়াস ওয়ার্ক। সাবকনসিয়াসকে যদি তুমি দুঃখের কথা ভাবাও, সাবকনসিয়াস কেবল দুঃখের কথাই ভাববে। দ্য 95% থটস আর রিপিটেটিভ। সো মোমেন্ট ইউ গো ব্যাক টু ইয়োর চাইল্ডহুড, সেখানে গিয়ে যে সকল অত্যাচার, অনাচার, ব্যভিচার হয়েছে সেগুলো নিয়ে ভাবো, তাহলে কিন্তু তোমার ব্রেন সেগুলোকে আবার রেপ্লিকেট করবে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সেই সমস্ত মানুষ যাদের কাছে একদম সময় নেই, অনেকে এখন ফোন করলেই বিজি আছি, একটু পরে কথা বলছি, এই কথাটা শোনা যায় বারবার, তাদের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা তারা কখন করতে পারে? আইডিয়াল টাইম কখন? নাকি দিনের প্রত্যেক সময় এটা না, মানে আমি বলবো যে দিনে দুটো আইডিয়াল টাইম আছে। একটা হচ্ছে ঘুমানোর আগে, একটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে। ঘুমানোর আগে আমাদের ব্রেন, যেটা আমি বললাম, চেতন মন এবং অবচেতন মন, কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড আস্তে আস্তে ঘুমোতে যায়, সাবকনসাস মাইন্ড জেগে থাকে। সে সময় তুমি যদি নিজের সম্বন্ধে ভালো কথা বলো, দ্যাটস দ্য বেস্ট টাইম। প্লিজ ডু নট ইন্ট্রোস্পেক্ট দ্যাট টাইম। প্লিজ সেই সময় নিজের প্রতি একটু কাইন্ড হও, দয়ালু হও। সে সময় নিজেকে ভালো বলো, সে সময় বলো যে এভরিথিং ইজ গোয়িং টু বি গুড। সো বিফোর গোয়িং টু স্লিপ, ঘুমানোর আগে প্রথম মানে শেষ 15 মিনিট জেগে থাকার, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এই যে তুমি এটা বলছো, এটা কিন্তু অনেকে ক্ষুব্ধ হবেন, অনেকে কিন্তু কন্ট্রাডিক্টরি ফিল করবেন। কেন? এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জামানা, শেষ 15 মিনিট, আধ ঘন্টা, ওই 1 সেকেন্ডও আমরা ভিডিও কলে থাকি, আমরা প্রেমিক বা প্রেমিকার ভিডিও কলে থাকি, আমরা কোনো গুগল সার্চে থাকি, আমরা ইউটিউবে থাকি। তো আমরা কি এগুলো তাহলে একেবারে ওই 15 মিনিট, আধ ঘন্টা পুরোপুরি বাদ দিয়ে আমাদের এটা করতে হবে? তোমাকে সময় দিতে হবে। যেভাবে ও ট্রেন করেছে হ্যাপি থাকা, তোমার সাবকনসিয়াসকে যদি ট্রেন করতে হয়, তোমাকে সময় দিতে হবে। তোমার জন্য 15টা মিনিট বার করতে হবে, ঘুমের আগের 15টা মিনিট বার করতে হবে। সেটা যদি না পারো, হয়তো তার আগে একটা সময় বার করো, যেই সময় তুমি একটু রিলেটিভলি ফ্রি আফটার ডিনার। বাট তোমাকে তোমার সময়টা দিতে হবে। এবং ঘুম থেকে ওঠার পরে নেক্সট 15 মিনিটস তোমাকে ফোন নিয়ে হঠাৎ করে অনলাইন হয়ে হঠাৎ করে একে ওকে মেসেজ করার আগে তোমাকে সময় দিতে হবে। হোয়াট ইজ মাই মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ফর টুডে, হোয়াট ইজ মাই প্রায়োরিটি। আমার মনে হয় অনেক মানুষই এইভাবে ভাবেন না। আমার মনে হয় যে এই পডকাস্টটা দেখার পর তারা ভাবতে শুরু করবেন, তারা সেইভাবে নিতে শুরু করবেন, যদি লাইফে তারা কিছু করতে চান ভবিষ্যতে। না হলে মানে তারা যে একই রকমের জীবন তারা বেছে আসছেন এতদিন ধরে, তারা একই রকম জীবন বাঁচবেন যদি না তাদের সাবকনসিয়াসটাকে অন্যভাবে ট্রিগার করা যায়। আমাদের বাহ্যিক পৃথিবী আমাদের হেল্প করতে আসবে না, হেল্প সবসময় আসবে আমাদের মাথা থেকে। অর্থাৎ তোমার যদি আউটপুট চেঞ্জ করতে হয়, তোমার সাবকনসিয়াসকে চেঞ্জ করো। বেশ, আর একটা কমন প্রশ্ন যদি করি, প্রিয়জনের আঘাত সামলাবো কি করে? খুব প্রিয়জন, খুব কাছের মানুষ, সে আঘাত দিয়েছে, ভেঙে পড়েছে মানুষ, রিকভার করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিভাবে আমরা ট্রেন করবো যাতে আমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে লাইফটাকে চেঞ্জ করতে পারি? প্রিয়জনের আঘাত, যে পরিমাণ আঘাত আমরা পাই সাবকনশিয়াসে, সেটা কিন্তু মৃত্যু সম। একটা রিসার্চ বলেছে যে ফিজিক্যাল পেন এবং সাইকোলজিক্যাল পেন দুটোই কিন্তু অলমোস্ট এক, এবং এট টাইমস ইভেন বিগার অ্যান্ড ওয়ার্স। সো প্রিয়জনের সাথে যে আঘাতটা আমরা পাই, তার মেন কারণটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে স্বপ্ন দেখতে শুরু করা। আমার যে কাপলিংটা, কোয়ান্টাম কাপলিং যেটাকে বলা হয়, সেটা ওনার সাথে করা। এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু ভেঙে বলো। মানে আমি বলছি যে তুমি যখন ভালো আছো, তোমার সাথে যখন কথা বলছি, তখন আমি ভালো থাকছি। তোমাকে দেখলে আমি ভালো থাকছি, তোমাকে চিন্তা করলে আমি ভালো থাকছি। তোমার ভালো থাকা আমার ভালো থাকার সাথে একটা টাই আপ হয়ে গেছে, কারণ একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, একটা মেন্টাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে, মেন্টাল বন্ডিং হয়ে গেছে।
সকালে উঠে আমি তোমাকে প্রথম গুড মর্নিং বলছি, রাত্রে ঘুমানোর আগে আমি তোমাকে তোমার সাথে কথা না বলে ঘুমোতে পারছি না, কোনো একটা খবর এলে আমি প্রথম তোমার সাথে না শেয়ার করে থাকতে পারছি না, অর্থাৎ আমার অস্তিত্ব তোমার অস্তিত্বের সাথে কাপলিং হয়ে গেছে। কিন্তু সেটাই তো এখন কন্টেন্ট, কারণ এখন সবাই দেখবে ইনস্টাগ্রাম খুললে, ফেসবুক খুললে, সেখানে কাপলসরা বেসিকলি তাদের রুটিনটাই কিন্তু এইটা, যে সকালে উঠেই মেসেজ, রাতে শুতে যাওয়ার শেষ সেকেন্ড অবধি, যেটা আমি তোমাকে আগেও বলছিলাম, মেসেজ অথবা ভিডিও কল। সেখান থেকে এই ডিস্টেন্স তৈরি করা নিজেদের মধ্যে, হ্যাঁ, সেটা কি পসিবল আদেও? দেখো, এটা তো আমাদের হাতে থাকে না, যে কোনো রিলেশনশিপের পরিণতি সবসময় আমাদের হাতে থাকে না। আমি যেটুকু দেখেছি, পৃথিবীর শ্রেষ্ঠ কাপলও একবার হলো ভেবেছে যে উই শুড গেট ডিভোর্সড। আচ্ছা, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, সেটা পৃথিবীর, অর্থাৎ এটা এখন কমন পরিণতি হয়ে যাচ্ছে যে যত বিয়ে হচ্ছে তত বেশি ডিভোর্স হচ্ছে, যত বেশি ছেলে মেয়ে স্বাধীন হচ্ছে তত তাদের মধ্যে মনোমালিন্যও বাড়ছে, অপশনস বাড়ছে, কোনো ইকুয়েশনস ডিফারেন্স হচ্ছে। এগুলো সত্যি কষ্টদায়ক, দুঃখদায়ক, দুঃখজনক। এগুলো নিয়ে আমি কিছু মানে প্রতিকার এই মুহূর্তে বলা সম্ভব নয়। যত পৃথিবী সামনের দিকে এগোবে তত এগুলো বাড়বে। দুটো জিনিস পৃথিবীতে বড় রকমের চেঞ্জ হতে চলেছে। একটা হচ্ছে এআই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আসছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু সেই দুঃখ তুমি পাবে না। সেই ক্ষেত্রে আর্টিফিশিয়ালি তুমি অনেকটা তাদের সাথে টিউনিং করে, তাদের সাথে সেই বন্ধুত্ব হোক, তাদের সাথে সেই মানসিক অ্যাটাচমেন্ট হোক, সেটা তৈরি হতে চলেছে, আমরা চাই বা না চাই। সেকেন্ড হচ্ছে যে আমাদের লাইফের উদ্দেশ্য যদি সেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না হয়, যদি তার চেয়ে বড় কিছু হয়, তাহলে কিন্তু সেই জিনিসটাকে উতরে ফেলা যায়। ফ্রয়েডের তত্ত্ব ভার্সেস মাইন্ডস্ট্রোলজি তত্ত্ব। ফ্রয়েডের তত্ত্ব বলছে তোমাকে রিলিভ দ্যাট পেইন মোমেন্ট অ্যাগেন। নো 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 নো, তুমি যখনই সেই মানুষটাকে ভাববে তুমি কষ্টই পাবে। মাইন্ডস্ট্রোলজি তত্ত্ব বলছে থিঙ্ক বিয়ন্ড your boundaries, think that you can write 5 books, think that you can do wonder. তুমি যখনই তোমার গোল দিয়ে নিজেকে ট্রিগার করবে না, তখন তুমি ওটা আবছা হয়ে যাবে। আমি যখন ফোকাস করছি, ফোকাসে আমার গোলটা যেটা থাকবে সেটা যদি মুখ্য ভূমিকায় আসে, তখন বাকি জিনিসগুলো আবছা হতে থাকে। সো অতএব আমি এটাই বলবো, যখন কষ্ট পায় মানুষ, দ্য অনলি ওয়ে টু কাম আউট অফ ইট ইজ ফোকাস সামওয়ার এলস, ফোকাস অন ইউর গোল, ফোকাস অন সাম গুড ফ্রেন্ড, যে সে সত্যি তোমার ফ্রেন্ড, যাকে তুমি দেখতে পাওনি, সে কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিল। খুব কঠিন সময়, যেটা তুমি বললে আর কি, যে পজিশনটা তুমি বলছো, যে সময়টা বলছো, প্রচন্ড কঠিন সময়। এই কঠিন সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে নেওয়া যায়? না না, আমি সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটা আমি মানি না। আমি নিজের জীবনে অসংখ্য ভুল করেছি, আমি দেখেছি আমার আশেপাশের মানুষ অসংখ্যবার ভুল করেছে। You should keep trying, that's it. The more you try, the more you become successful. আমি যদি ডেটা দেখি, পাবলো পিকাসোর 1800 ছবি, তার মধ্যে 4-5টা ছবি শুধু সাকসেসফুল হয়েছে, মানে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। রজার ফেডারার, যে পৃথিবীর সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস প্লেয়ার, সে বলছে যে আমার 54% শটে আমি জিততে পেরেছি, মানে 46% টাইম ফেলিওর। মানে সো ফেলিওর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এরকম আছে যে বড় বড় সায়েন্টিস্ট হাজারের পর হাজার পেপার করেছে, তো একটা পেপার তার সাকসেসফুল হয়েছে, যেটা এই লাইটের আবিষ্কর্তা থমাস আলভা এডিসনের একটা পেপার, অত হাজার পেপারের মধ্যে একটা পেপার বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং পৃথিবী মনে রেখেছে। সো হোয়াট ইউ অল নিড টু ডু, যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করবো না, জাস্ট করে যাও, বসে থেকো না। কিপ ট্রাইং ডেসপারেটলি, কিপ ট্রাইং ওয়ান আফটার অ্যানাদার, কিপ ট্রাইং। দ্য প্রবলেম ইজ অফ দিস জেনারেশন যে আমরা ট্রাই করছি না, উই আর নট ট্রাইং এনাফ। এটা নিয়ে আমার পরের প্রশ্ন, মোটিভেশন ধরে রাখবো কি করে? সেই সময় আমার মনে হয় যে এই প্রশ্নগুলো সেই সমস্ত কলেজ স্টুডেন্ট, সেই সমস্ত স্কুলে যারা এই মুহূর্তে পড়ছে, তাদের সবার প্রশ্ন, যে মোটিভেশন ধরে রাখবো কি করে। মোটিভেশন হচ্ছে তোমার ভেতরের সাবকনসিয়াস টিউনিংটা। মানে আবার আমি বলছি যে সাবকনসিয়াস টিউনিং হচ্ছে সাইকেল চালানোর মতন। একবার তুমি সাইকেল চালাতে শিখলে, তুমি কিন্তু ভুলো না যে সাইকেল কীভাবে চালাতে হবে। তোমাকে এখন যদি আবার সাইকেলে বসিয়ে দেওয়া হয়, তুমি আবার চালাবে। ঠিক সেইভাবে যখন আমি বিলিভ করতে শুরু করেছি যে আই ক্যান ডু ওয়ান্ডার, যখন আমি বিলিভ করতে শুরু করে দিয়েছি যে এটা আমি করতে পারি, তখন প্রবাবলি দিস ইজ নট মাই পাথ, সো মাই পাথ ইজ সামথিং এলস। সো আই শুড কিপ ট্রাইং ফাইন্ডিং দ্যাট পাথ। সো আজকে যদি আমি 1000 পাথেও ফেল হই, আমি জানি এরপরে আরও 1000 পাথ আছে যেটা আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে। ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট হোয়াট পাথ ইউ শুড টেক টু রিচ ইউর গোল,
Whether you are convinced that you will reach your goal or not, that's the most important thing. আমার মনে হয় মানব জীবনের লক্ষ্য অনেক বড় হওয়া উচিত, অনেক সুদৃঢ় হওয়া উচিত। আমার 100টা গোল থেকে লাভ নেই, আমার 4টেই গোল থাক, কিন্তু সেই 4টে গোলের প্রতি যেন আমি প্রতিজ্ঞাবদ্ধ হই। আমি জানি আমি ওগুলো অ্যাচিভ করতে পারবো। আজকে পারছি না তার মানে এই না যে আমি কালকে পারবো না, এই না আমি পরশু পারবো না। সত্যজিৎ রায় প্রথম সিনেমা 30-এ গিয়ে শুরু করেছিল। কেএফসি তৈরি হয়েছিল 63 বছর বয়সে। কর্নেল স্যান্ডার্স 1000 বার রেসিপি করে ফেল করেছিল, বাট হি নিউ দ্যাট হি ক্যান ডু সামথিং, অ্যান্ড ওয়ান্স ইউ আর কনভিন্স দ্যাট ইউ ক্যান ডু সামথিং, ট্রাস্ট মি, দিস ইউনিভার্স উইল ফাইন্ড এ প্ল্যান ফর ইউ। The question is, are you convinced? If you are not, don't blame others. ঠিক এই পয়েন্টটাতে আমি আরো সেম কোশ্চেন হয়তো আরেকবার করে ফেলছি। আমি কনভিন্সড আমি করব কি করে? বারবার একই জিনিস করতে করতে কি আমি কনভিন্সড হব, অর এলস অন্য কোনো প্রসিডিউর রয়েছে? না, আমি কনভিন্স করার জন্য আমি বলছি যে প্রথমে হচ্ছে কিছু সোলো ওয়াকে যাওয়া। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ। আচ্ছা, তোমার স্কিলগুলোকে তো ঝালিয়ে নিতে হবে। তুমি কোন জায়গায় তুমি নিজে সহজাত, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি এআই শিখতে সহজাত, তুমি ভিএফএক্স করতে সহজাত, তুমি অ্যাঙ্কারিং করতে সহজাত, সেগুলোকে ঝালিয়ে নিতে হবে যে তুমি কোন জিনিসটা সহজাত। স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কি, মানে হাউ উই ফর্ম আওয়ার মাইন্ডসেট। কী করে আমি গ্রোথ মাইন্ডসেটে যাই, কী করে আমি সাবকনসিয়াস এনাবলড মাইন্ডসেটে যাই। আমি যেটা করেছি যে যখন লাইফে প্রবলেম এসছে, আই ইউজ টু গো ফর সোলো ওয়াক। 21 দিনের সোলো ওয়াকের পরে মাইস্ট্রোলজি তৈরি হয়েছিল, ঠিক সেইভাবে এআই চ্যাম্প ইন্ডিয়া তৈরি হয়েছিল। যখন আমার মনে হয়েছিল যে আজকে সবাই গান বাজনা নিয়ে মত্ত, আজকে সবাই পেছন ফিরে যাচ্ছে, ঠিক কম্পিউটারের মতন এআইকেও অভিশাপ বলে তকমা দেওয়া হচ্ছে। কিন্তু এআই তো আসবে, তুমি তকমা দাও বা না দাও, এআই তো আসছে। সামান নিডস টু মুভ ফরওয়ার্ড। একদম। তো যেখানে সারা পৃথিবী যে নেগেটিভ দিকে যাচ্ছে, মানে আমাকে জাস্ট এইটুকু বোঝাতে হতো যে আমি একটু পজিটিভ দিকে যেতে পারি, আমি পৃথিবীর মতন গড্ডালিকা প্রভাবে নেগেটিভের দিকে যাব না। সো যখন আমি বুঝলাম যে আমি এআই চ্যাম্প ইন্ডিয়ার মাধ্যমে একটা কোর্স তৈরি করতে পারি, বিভিন্ন রকম স্টার্ট আপে হেল্প করতে পারি, সো আই স্টার্টেড বিলিভিং ইট, স্টার্টেড রিডিং ইট। এবং তুমি যখন সেটা করতে শুরু করবে না, ইউনিভার্স তোমাকে ব্লেস করতে শুরু করবে। আজকে সিটি কলেজের মানে প্রথম যে ইউনিভার্সিটির এআই কারিকুলাম, দ্যাটস গোয়িং টু বি ডেলিভার্ড বাই এআই চ্যাম্প ইন্ডিয়া, বেঙ্গলে। এবং এটা সমস্ত কাজের মধ্যে যারা বলে তারা খুব বিজি আছে, আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমি 5 রকম কাজের মধ্যে থাকি, তার মধ্যে এটা আমি খুঁজে নিয়েছি কারণ এটা আমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আমি রবীন্দ্র অনুরাগী হয়ে কেবলমাত্র রবীন্দ্র নৃত্য করব, নাকি এআই চ্যাম্প ইন্ডিয়ার মাধ্যমে 1 লক্ষ লোককে এআই শেখাবো, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। বাঙালি না ফেলে দেওয়া যায়। আচ্ছা, রবীন্দ্রনাথকে ফেলে দেওয়া যায়? যায় বলছো? যায়। এটা কিন্তু খুব বিরাট একটা কথা, কারণ যারা দেখছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা রবীন্দ্রনাথের বিশাল বড় ভক্ত। অবশ্যই হও, কিন্তু রবীন্দ্রনাথকে যদি ভালোভাবে দেখো, রবীন্দ্রনাথের ভক্ত হলে রবীন্দ্রনাথ কিন্তু প্রণাম পাচ্ছেন না। রবীন্দ্রনাথ কিভাবে ভেবেছে? রবীন্দ্রনাথ কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন, একজন শিল্প এবং সাহিত্য অনুরাগী ছিলেন, কিন্তু আমি রবীন্দ্রনাথের শিল্প সত্তাকে, বিজ্ঞান সত্তাকে নেইনি। আমি নিয়েছি কেবলমাত্র তার গান, তার নাটক, তার নাচ, সেগুলোকে নিয়ে সেগুলোকে বারংবার প্র্যাকটিস করেছি। আমি চাই রবীন্দ্র অনুরাগী হোক, যে বিশ্বাস করে আমি নোবেল পেতে পারি। একটা সাধারণ মানুষ, সাধারণ জমিদার পরিবারের যে কোনো স্কুলে যায়নি, সে একদিন লিখতে লিখতে বিশ্বাস করেছিল পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক আমি হতে পারি। আজকে কজন রবীন্দ্রনাথের মতন ভাবে? এতজন সাহিত্যিক রয়েছে, কেউ কি দৃঢ় প্রত্যয় বলতে পারে যে আমি নোবেল পেতে পারি? আমার মনে হয় না যে রবীন্দ্র পরবর্তী পর্বে যারা এসেছেন, বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র হয়তো সমসাময়িক ছিলেন তারা, তার পরবর্তীকালে লেখক হয়তো আর সেইভাবে প্রডিউসড হয়নি। না, আই ডিসএগ্রি। না, লেখক কোয়ালিটি অনুযায়ী হয়তো রবীন্দ্রনাথের মতো না হোক, যথেষ্ট ভালো লেখক এসছে। জীবনানন্দ কম বড় লেখক ছিলেন না। আমি বর্তমান সময় যদি বলি, নৃসিংহ প্রসাদ ভাদুরী বা সুকান্ত গঙ্গোপাধ্যায়, আমি এদের বড় ফ্যান। মানে এরকম আমি বলবো না যে এদের লেখনীতে কোনো দুর্বলতা রয়েছে। আচ্ছা, শুধু বিশ্বাস। আমরা রবীন্দ্রনাথ হতে পারিনি, আমরা রবীন্দ্রনাথ নিয়ে ভণ্ডামি করেছি। অর্থাৎ যেই ভণ্ডামিটা আমাদের কোথাও নিয়ে যাচ্ছে না, সেটা না ফেলে দিলেও হয়। তাহলে বলছো যে এই যে 23শে জানুয়ারি, এই যে 26শে জানুয়ারি, এই যে বৈশাখ, পয়লা বৈশাখ কিছুদিন আগেই গেল, এই স্পেসিফিক দিনগুলোতে রবীন্দ্রনাথকে আমরা ফেলে দিতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি।
আমি বলছি যে তাই এই কদিন রবীন্দ্রনাথকে আমরা ফেলে দিতে পারি। রবীন্দ্রনাথের সেই গানটি বা সেই নাচটি আমাদের কোথাও নিয়ে যাচ্ছে না, এটা মানতে হবে। তাহলে কি এই মাইন্ডসেটটা আমাদের আরো বেশি বিজনেস ওরিয়েন্টেড করে দিচ্ছে না? যেটা আমাদের দরকার নেই সেটা আমরা ফেলে দেবো? না, সেটা নয়। আমি সেটা বলছি না যে যেটা দরকার নেই সেটা ফেলে দেবো, যেটা অপ্রয়োজনীয় সেটা ফেলে দেবো। এই মুহূর্তে রবীন্দ্র গান এবং রবীন্দ্র নাচ আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে না। রবীন্দ্র চিন্তন, রবীন্দ্র মনস্কতা আমাদের ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে। যদি তুমি লেখকই হতে চাও তাহলে রবীন্দ্রনাথের মতন ভাবো যে আমি নোবেল পেতে পারি। তুমি একটা ঘরের কোনো একটা বই লিখে বলো না যে পৃথিবী না আমার যোগ্য নয়, আমার বইটা নিল না। পৃথিবী যোগ্য নয় না, তুমি যোগ্য না, কারণ তুমি ভাবনি তোমার বইটা পৃথিবী নিতে পারে। দ্যাট ইজ দ্য প্রবলেম, যেখানে রবীন্দ্রনাথের মতন আমরা হতে পারিনি। আমি বারবার বলছি, অর্থাৎ আমি কি করছি, রবীন্দ্রনাথের একটা ডিস্টর্টেড ফ্যাক্ট নিচ্ছি, যেটার প্রয়োজন নেই, এটা ফেলে দেওয়া যায়। তার মানে তুমি বলতে চাইছো রবীন্দ্রনাথের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে আর বেশি ঘাঁটিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই? অবশ্যই আছে রবীন্দ্রনাথের মানসিকতা এবং সেকেন্ড যেটা হচ্ছে যে আউটডেটেড হয়ে যায় কিছু জিনিস। আজকে স্বামী বিবেকানন্দ তার বাণী এবং রচনা আমরা কজন পড়েছি? কেন পড়ি না? কারণ যুগোপযোগী নয়। সেটাকে নতুনভাবে প্রেজেন্ট করা, রবীন্দ্র চিন্তন নতুনভাবে প্রেজেন্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার কি মনে হয় স্কুলগুলো এইগুলো খুবই ম্যাটার করে? মানে স্কুল থেকে এই বীজগুলো বপন করে দেওয়া ছোট ছোট বাচ্চাদের? আমার তো মনে হয় স্কুলে এআই এবং মাইন্ডস্ট্রোলজি ম্যান্ডেটরি করা উচিত। আমার মনে হয় মাইন্ডস্ট্রোলজি এবং এআই দুটো যদি ম্যান্ডেটরি না করা যায়, আমরা ভবিষ্যতের প্রজন্মের জন্য পৃথিবীটাকে তৈরি করে যাচ্ছি। এই বিষয় নিয়ে তোমার কাছে আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে যে সরকারি স্কুল, আমি জানি এটা হয়তো বিতর্কিত হয়ে যাবে, প্রাইভেট স্কুলগুলোর মধ্যে আমরা দেখি হ্যাঁ সেখানে বেশি ফিস দিয়ে লোকজন পড়াচ্ছে, হয়তো কোয়ালিটি পড়াশোনা পাচ্ছে, কিন্তু সরকারি স্কুলগুলোকে কোন কোন দিক দিয়ে যদি আমরা আরেকটু সচেতন হই তাহলে কিন্তু তাদের মান প্রাইভেট স্কুলের মানের থেকে কোনো অংশে কম হবে না, তাদের ডেফিনেটলি আরো হয়তো বেশি বৃদ্ধি পাবে। সরকারকে কোন কোন যে জায়গাগুলোকে পিন পয়েন্ট করা উচিত বলে তুমি মনে করো? একটা হচ্ছে যে স্মার্ট বোর্ডস, যে প্রত্যেকটা স্কুলের রুমে স্মার্ট বোর্ড রাখা উচিত। কিছু রেকর্ডেড ভিডিওস উইথ দ্য স্মার্ট বোর্ডস আমার মনে হয় রাখা উচিত। কারণ সমস্ত স্কুলে যদি সম পরিমাণ টিচার না থাকে বা একই কোয়ালিটির টিচার না থাকে, তাহলে আমি প্রি রেকর্ডেড কিছু সেশনস যদি আমি সারা বাংলাব্যাপী বা ভারতব্যাপী দেখাতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বহুলভাবে উপকৃত। যেটা অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবের মতো করে আসছে, তুমি সেই রকমই ধাঁচে বলছি যে স্কুলের আমি যদি একটা 1 ঘন্টার কোনো একটা ক্লাস হয়, সেখানে আমি 1/2 ঘন্টা একটা প্রিলোডেড সেশনস দেখালাম, বাকি 30 মিনিট আমি তোমার ডাউট ক্লিয়ার করলাম বা আমি প্রশ্ন উত্তর করলাম, আমি তোমাকে কোন জায়গাটা আটকে গেছে সেই জায়গাটা বোঝালাম, আমি তোমাকে মূল্যায়ন করলাম। অর্থাৎ আমি একটা প্রিলোডেড সেশনে কোয়ালিটি ডেলিভার করলাম এবং তারপরের 30 মিনিটে তোমার ডাউট দূর করলাম। তাতে আমার এফোর্টটা কম হলো, তাতে আমার কনসিস্টেন্সি বেটার হলো, তাতে আমার কোয়ালিটি বেটার হলো। সো অফকোর্স তাতে আমার মনে হয় সারা ভারত উপকৃত হতে পারে। আমরা যখন পড়েছি, ধরো আমাদের সময়সীমাটা, সেখানে না সরকারি স্কুলে, আমার স্কুলিংও সরকারি স্কুলে হয়েছে, তো সরকারি স্কুলে এই জিনিসগুলো খুবই অভাব রয়েছে বলে আমি মনে করি। ধরো এই যে মোটিভেট করা মানুষকে, ছোট ছোট বাচ্চাদের ওই তুমি যেটা বলছিলে সাবকনশিয়াস মাইন্ডকে যদি আমি সেখান থেকে প্রথম থেকে যদি আমি প্রিন্ট করতে থাকি যে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু সামথিং বিগার দ্যান ইউ আর থিঙ্কিং, আমার মনে হয় খুবই খুবই উপকার হয় বলে মনে হয়। বাট সরকারি স্কুলে কিন্তু এটা করা হয় না, তোমার কি মনে হয়? হ্যাঁ, করা হয় না। এবং আমার মনে হয় তুমি যেটা বলে সেটা ঠিক, যে আমাদের সময় কিন্তু ওয়াইফাই ছিল না, আমাদের সময় ইন্টারনেট ছিল না, আমাদের সময় ইংরেজি মাধ্যম স্কুল অনেক কম ছিল, আমাদের সময় বেসরকারি স্কুল অনেক কম ছিল, এবং সেই কারণে সেটাই ছিল একমাত্র উন্নতির পথ। এবং বাঙালি কিন্তু চিরকালই শিক্ষা দিয়ে জগৎ জয় করতে চেয়েছে। আজকে পৃথিবীর বাইরে যাও, দেখবে বাঙালি খুব ভালো করছে। আমেরিকায় যাও, ব্যাঙ্গালোরে যাও, মোস্ট অফ দেম আর বেঙ্গলিজ, যারা খুব বড় বড় কাজ করছে, ওয়ান্ডার করছে। সো বাংলা এবং বাঙালি শিক্ষার পেছনে চিরকাল ছুটেছে, এবং আমি বিশ্বাস করি শিক্ষার পেছনে চিরকাল ছুটবে। কেবলমাত্র কয়েকটা ফাইন টিউনিং এর দরকার রয়েছে, যেটা আমি মাইন্ডস্ট্রোলজি বা এআই চ্যাম্প ইন্ডিয়ার মাধ্যমে করার চেষ্টা করছি। ইটস ভেরি ইজি টু পয়েন্ট আউট দ্য মিস্টেক্স, কারেক্ট, বাট উই নিড টু টেক ওনারশিপ টু কারেক্ট দোজ মিস্টেক্স। সরকার কেন সেটা নিচ্ছে না বলে তুমি মনে করো? সরকার নয়, তুমি নিচ্ছ, তুমি হচ্ছে তোমার সরকারের প্রতিফলন। না, কিন্তু আমার এক্ষেত্রে প্রশ্ন থাকবে যে আমি যদি একটা বড় অর্গানাইজেশনের মাথায় বসতে পারতাম, আমি যদি তখন আমি ভাবতাম, ডেফিনেটলি আমি ভাববো তো অবশ্যই, কিন্তু আমার ভাবনাটা যদি তখনই কাজে লাগতো যখন আমি একটা অর্গানাইজেশনের মাথার উপর বসে আছি।
আমার একটা সাইনে হয়তো কয়েক লক্ষ লোকের জীবন চেঞ্জ হয়ে যাবে, তারা কেন ভাবছে না সেটা? একদম মানছি, কিন্তু তুমি তো এআই চ্যাম্প ইন্ডিয়া তৈরি করতে পারতে। তোমাকে প্রশ্ন, তুমি কেন করোনি? তুমি তো একটা তথ্য প্রযুক্তি সংস্থা আছো, তুমি তো জানো যে এটা শিখিয়ে আমি 5টা ছেলেকে ফিউচার রেডি করতে পারি। তুমি যদি সেই প্রচেষ্টা না নাও, তাহলে তোমার এগ্রিগেশনে যে সরকারটা তৈরি হবে, সেই সরকার কিন্তু সেইভাবে ভাববে না। অর্থাৎ যে চেঞ্জটা আমি বাইরের পৃথিবীতে চাই, সেটা প্রথমে স্টার্ট হয় নিজের থেকে। আজকে আমরা যদি সবাই মিলে এআই না চাই, তাহলে সরকারও চাইবে না, কারণ সরকার হচ্ছে আমাদের জনমানুষের প্রতিফলন। আজকে সরকার কি করতে পারে বা পারে না সেটা ভেবে আমি কিছু করতে পারবো না। আমার এখতিয়ার হচ্ছে আমি যেটুকু চেঞ্জ করতে পারি, আমি সেই এখতিয়ার নিয়ে ভাববো না যেখানে আমি কোনো পরিবর্তন আনতে পারি না। আমি সেই এখতিয়ার নিয়ে ভাববো যেখানে আমি পরিবর্তন আনতে পারি। আমি এইটুকু পরিসরে আমি এআই চ্যাম্প ইন্ডিয়া তৈরি করতে পারি। আমি এটুকুতে আমার ফোকাস রেখেছি এবং পজিটিভ ফোকাস রেখেছি। এটা দিয়ে পৃথিবী চেঞ্জ সম্ভব। যত ডিফিকাল্টি তত অপরচুনিটি। আজকে সরকার করেনি, সেই জন্য এআই চ্যাম্প ইন্ডিয়া করতে পারছে। আজকে যেহেতু 5টা অর্গানাইজেশন করেনি, সেহেতু আমার কাছে এটা একটা অপরচুনিটি। আজকে যত খারাপ পজিশন, তার মানে তত ভালো পজিশন, বিকজ ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি টু ইমপ্রুভ, ইউ অপরচুনিটি টু ডু সামথিং বেগার অ্যান্ড বেটার। কারেক্ট। সো ফোকাস অন দ্য পজিটিভ পার্ট অফ ইট। এখন তো বলা হয় বেঙ্গল মিনস বিজনেস। তো এই যে আমার টিচার নিয়ে, শিক্ষক নিয়ে কথা বলছিলাম, এই রিসেন্টলি 26,000 শিক্ষকের চাকরি গেল। যত এআই ভিত্তিক আমাদের জীবন হয়ে যাবে, যদি সরকারি স্কুলে কোনোদিন এআই ভিত্তিক পড়াশুনো হয়, তাহলে কি মনে হয় তোমার এই যে 26,000 চাকরি এখন গেল, হয়তো কি সেই সময় আরো বেশি সংখ্যা? কম্পিউটার আসার পরে হাজার হাজার কেরানির চাকরি আছে, কিন্তু কম্পিউটার কতগুলো চাকরি জেনারেট করেছে সেটা ভাব। কারেক্ট। এবং কম্পিউটারকে আমরা ফেলে দিতে পেরেছি? না। আজকে বাংলায় যখন বামফ্রন্ট সরকার কম্পিউটার ঢুকতে দেয়নি, তখন বাঙালি ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করেছে কম্পিউটার কোম্পানিতে। তারপর সেই বামফ্রন্ট সরকারই এটাকে ফিরিয়ে এনেছে তথ্য প্রযুক্তি বিপ্লব হিসাবে। আজকে ইনফোসিস তৈরি হচ্ছে, বিভিন্ন বহুজাতিক সংস্থা এখানে দেখছো রাজারহাট এবং নিউ টাউন এবং সল্টলেকে বড় বড় আইটি অর্গানাইজেশন এসছে। সেদিন আমরা বলেছিলাম যে এটা হাজার হাজার কেরানি চাকরি খেয়ে নেবে, বিপ্লব করো, আমাদের কম্পিউটার চাই না। সেটা কি ঠিক ছিল? যদি সেটা ঠিক না থাকে, আজকে এআই এর এগেনস্টে, কৃত্রিম বুদ্ধিমত্তার এগেনস্টে যদি আমি স্ট্যান্ড নিই, সেটা ঠিক নয়। হয়তো হাজার শিক্ষকের চাকরি যাবে, কিন্তু লক্ষ শিক্ষকের হেল্প হবে এআই এর মাধ্যমে। আমরা রিলেশনশিপ নিয়ে কথা বললাম, প্রথমে সাবকনশিয়াস মাইন্ড নিয়ে কথা বললাম, তার আঙ্গিকে আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলেছি, টাকা পয়সা নিয়ে কথা বলেছি। এবার আমরা বলবো স্বাস্থ্য নিয়ে। সাবকনশিয়াস মাইন্ড কি আমাদের স্বাস্থ্য চেঞ্জ করতে পারে? একদম পুরোটা, একেবারে একদম সরাসরি চেঞ্জ করতে পারে। আমি যদি এই প্রসঙ্গে প্রশ্ন করি, কারোর একদম মারণ রোগ হয়েছে, সে যদি চায় সাবকনশিয়াস মাইন্ড যদি সেভাবে ট্রেন করে, সে কি সুস্থ হয়ে উঠতে পারে? 100% পারে। আমাদের প্রথমে একটা ডেটা বলে দিই, তোমার বা আমাদের জীবনের 75% রোগ আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে হয়। আচ্ছা। কোনো ধূমপান, মদ্যপান, কোনো পলিউটেড এয়ার, কোনো রাসায়নিক খাবার খেয়ে নয়। হোয়াট ইউ থিঙ্ক, তোমার রাগ, দুঃখ, ঘৃণা, হিংসা, এই যে থটস, কষ্ট, চাপা কষ্ট, কান্না, এখান থেকে কিন্তু রোগ তৈরি হয়। এই ক্ষেত্রে আমি একটু তোমাকে বলতে চাই, আমাদের জেনারেশনের যারা মায়েরা রয়েছে না, তাদের সংখ্যাটা কিন্তু অনেক। এইবার আমাদের বাবারা বা যারা পুরুষরা রয়েছে, যারা কাজে বেরিয়ে যান বাইরে, তুমি মানতেই হবে যে 4 দেওয়ালে বন্দি থাকলে মানুষ কিন্তু অটোমেটিক্যালি ডিপ্রেশনে চলে যায়। আমাদের মায়েদের এক্ষেত্রে কি করা উচিত? মা, কাকিমা, জেঠিমা যারা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে তুমি কি বলবে যে তারা কিভাবে নিজেদের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে পারে? বই পড়তে, মানে তারা যদি বই পড়তে পারে, তারা যেন কিছু ভালো বই পড়ে, তারা যেন মাইন্ড রিলেটেড কিছু বই পড়ে এবং সেটা নেক্সট প্রজন্মের মধ্যে যাদের সাথে কথা বলছে তাদের মধ্যে ছড়িয়ে দেয়। 2 নম্বর হচ্ছে ঘর থেকেও কিন্তু ছোট ছোট কাজ করা যায়, সেটা যদি আমরা করতে পারি। আজকে এই যুগ, ছোট্ট একটা জিনিস শিখে যদি আমি ওখানে করতে পারি, সো আমাদের একটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যখন নেগেটিভ থটসগুলো আসছে, হাউ টু কাট ইট, দ্যাটস প্র্যাকটিস উই নিড টু ডু। আমি যত নেগেটিভ চর্চা করবো না, সেই চর্চা আমাকে কিন্তু ক্ষতি করছে, সেটা কিন্তু সারা পৃথিবীর ক্ষতি করছে না। আমি হয়তো ভাবছি যে আমার ওর এগেনস্টে রাগ আছে, আমি ওকে কষ্ট দিচ্ছি, না 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 না, আমি নিজেকে কষ্ট দিচ্ছি। আমি হয়তো ভাবছি যে ওই জিনিসটা ঠিক করলো না, ওকে আমি একদিন করবো, ওর কিন্তু কিছু হচ্ছে না, আমার হচ্ছে। আমি ভাবলাম যে ওর এই কথাটা ঠিক ছিল না, নো, ও কথা বলে বেরিয়ে গেছে, কষ্টটা হচ্ছে আমার। অর্থাৎ হাউ আই রেসিপ্রোকেট, হোয়াট ইজ মাই রেসপন্স এগেনস্ট সামথিং দ্যাট হ্যাজ বিন টোল্ড,
সেটা হচ্ছে ডিটারমাইন করে আমার মাইন্ডসেট, এবং সেটা ডিটারমাইন করে আমার মানসিক স্টেট, সেটা ডিটারমাইন করে আমার মধ্যে আস্তে আস্তে সেই সাবকনসিয়াস প্রবলেমগুলো তৈরি হচ্ছে কিনা এবং রোগ অসুখগুলো হচ্ছে কিনা। লুইসি হে ইউ ক্যান হিল ওয়ে 300 থেকে 400 ক্যান্সার রোগীকে ছাড়িয়েছে সাবকনসিয়াস টিউনিং করে। এটা কি করে পসিবল, মানে কোনো টেকনিক আছে? যদি সাধারণ কিছু টেকনিক বলো যার ফলে প্রথমে হচ্ছে ফরগিভনেস। আচ্ছা, মানে ক্ষমা করে দিতে হবে প্রত্যেকটা মানুষকে, আচ্ছা প্রত্যেকটা অ্যাক্টের জন্য, আচ্ছা এবং মন থেকে ক্ষমা করতে হবে। সে যদি চরম শত্রু হয়ে থাকে তাকে লিবার্টি দিতে হবে, একদম ছেড়ে দিতে হবে, যে আমার তার প্রতি কোনো দেশ নেই, কোনো গ্রাজ নেই, কিছু নেই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গ্র্যাটিটিউড, দ্যাট আই এম ব্লেসড, আই এম ব্লেসড টু বি অ্যান হিউম্যান, আই এম ব্লেসড যে এই পৃথিবীতে আমি এসেছি, আই এম ব্লেসড আমি এই পরিবার পেয়েছি, আমি ব্লেসড এই বন্ধু বান্ধব পেয়েছি। 3 নম্বর হচ্ছে নেচারের মধ্যে থাকা, জাপানের মরিটা পদ্ধতি যেটা বলে, যে তারা 3 সপ্তাহ শুধু বাগান এবং নেচারের মধ্যে থাকে, ফল ফুল পাতা গাছপালা তার মধ্যে থাকে, তার মধ্যে নিজেকে রেসিপ্রোকেট পাবে, পজিটিভ থটসগুলো নিয়ে ভাবে। 4 নম্বর হচ্ছে তোমার লাইফের অপূর্ণ ইচ্ছাটাকে জাগিয়ে তোলা। তোমাকে এর জন্য বাঁচতে হবে, তুমি মরতে পারো না, ইউ হ্যাভ টু গেট ইট ডান বিফোর ইউ গো। যখন ওটা ট্রিগার হবে না, তোমাকে তখন যমরাজও তোমার থেকে নিতে পারবে না, বিকজ ইউ হ্যাভ নট ডান হোয়াট ইউ আর কনভিন্স টু ডু। সো ওই ইচ্ছাটাকে কিন্তু তোমার মধ্যে বিশালভাবে জাগিয়ে তুলতে হবে। যারা স্টেজ 3 স্টেজ 4 এর ক্যান্সারে রয়েছে সেখান থেকে তাদের বেরিয়ে ক্ষেত্রেও আসছে। কি পসিবল? একদম বেরিয়ে আসছে। তুমি নবজিৎ সিং সিধুর ওয়াইফকে দেখো, স্টেজ 4 থেকে বেরিয়ে আসছে। কারেক্ট। সো দেয়ার আর 100 and thousands এক্সাম্পলস। এইবার আছে প্রেশার। মানুষ প্রেশার অনেকে হ্যান্ডেল করতে পারে না। সবকিছু করছি আমি, আমার নিজেকে সাবকনসিয়াসলি ফিট করলাম, কিন্তু হঠাৎই যখন কোনো আননোয়িংলি, যেটা আমি আগে কোনোদিনও ফেস করিনি, এমন কোনো সিচুয়েশন এলো, সেটা আমি ভেঙে পড়লাম। এটা থেকে কিভাবে ব্যালেন্স আউট করা যায়, কিভাবে আমার মনে স্ট্রং হয় থাকা ভেঙে যায়? পড়ার আগে যে কারণে প্রেশারগুলো হ্যান্ডেল করতে পারি না, সেটার মেন কারণ হচ্ছে আমরা লাইফকে সিম্পল রাখতে পারি না, লাইফকে কমপ্লিকেটেড করে দিই বিভিন্নভাবে। হয়তো কেউ লোন নিয়ে কমপ্লিকেট করে দিচ্ছে, কেউ হয়তো অ্যাডিশনাল প্রেশার নিয়ে কমপ্লিকেট করে দিচ্ছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু কিপ ইউর লাইফ সিম্পল। আমি কিন্তু অনেক দিন আগে একটা BMW মার্সিডিজ কিনতে পারতাম, কিন্তু আমি কিনিনি। আমার মনে হচ্ছে আমি একটা সাধারণ গাড়ি চালালে হবে, আমার তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, আমার চলে যাবে। কিপ লাইফ সিম্পল। আমার এই 4 কামরার রুমে আমার হয়ে যায়, আমার এখন খুব বিলাসবহুল অট্টালিকার দরকার হয় না। কিপ লাইফ সিম্পল। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ লাইফ সিম্পল। সিম্পলভাবে লোকের সাথে মেশো, সিম্পলভাবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, ইটস ভেরি। সেকেন্ড হচ্ছে যে আনসার্টেনিটিজ আর অবভিয়াস, তোমার লাইফে আনসার্টেনিটি আসবেই, তোমাকে কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে যে কালকের দিনটা কিন্তু অদ্ভুত হতে পারে। এখান থেকে আবার বলছি, ডোন্ট গো টু ফ্রয়েড, গো টু মাইন্ডস্ট্রোলজি। ফ্রয়েড বলবে লিভ ইট এগেন, নো। কেন বললেন তিনি এই কথাটা? আমার মনে হয় তিনি বললেন কারণ এর থেকে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, যে এই যে নেগেটিভ চিন্তন থেকে তোমার সাইকোলজিক্যাল একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে। ফ্রয়েডের তত্ত্ব থেকে আজকে যে সাইকোথেরাপি তৈরি হয়েছে, সেটাতে অনেক সাইকোলজিস্টের একটা জোগাড় হয়েছে। সো আমার মনে হয় ইন্ডাস্ট্রি ওয়ান্টেড দ্য সাফারিং, ইন্ডাস্ট্রি ওয়ান্টেড একটা ইকোসিস্টেম তৈরি হতে পারে বলছো? হ্যাঁ। Correct. তো সেটার জন্য আমার মনে হয় এই থটসটা সার্ভাইভ করেছে। আর সেকেন্ডলি হচ্ছে দুঃখটা না সার্ভাইভ করে। বড় ভাবতে তো একটু অন্যরকম ভাবতে হয়, তখন তো ইন্সপিরেশন চলে আসে, সেটা দিয়ে তো বিজনেস করা যায় না। অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে এতজন মানুষ আমরা দেখি, তারা ওই একই স্কেলে ভাবে। তো যখনই আমরা অন্য কিছু শুনি না, আমাদের একটু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যেতে হয়। পরের প্রশ্ন যদি আমি যাই, যে এই যে মনীষীরা ছিলেন, এখন কোনো মনীষী আমরা দেখতে পাই না, কিন্তু এখন কি কোনো মনীষী তৈরি হচ্ছে যারা পরবর্তীকালে কি আমরা তাদের বলবো এনারা মনীষী, এনাদের মতো হওয়া উচিত, এনাদেরকে আদর্শ বানানো উচিত? না, আমি বলছি যে মনীষী তখন হতো একরকমভাবে, এখন হয় অন্যরকমভাবে। তখন কিন্তু এই 5G রিভলিউশন ছিল না, ইন্টারনেট ছিল না, তখন জীবন অনেক সাধারণ ছিল। সেই জন্য আমি যদি মানুষের মনন এবং চিন্তনকে অভিঘাতে ভরতে পারি, তাহলে আমি মনীষী হতে পারি। আজকের দিনে কিন্তু এলন মাস্ক একজন মনীষী। এলন মাস্ক যে টেসলা তৈরি করছে, যে স্পেস এক্সে গিয়ে ও সুনিতা উইলিয়ামসকে নিয়ে আসছে, আমার কাছে সে একজন মনীষী। সে ভাবছে যে আমি মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে পারি,
এবং পারি মানে করেছি। এই যে অদ্ভুত একটা ইচ্ছা শক্তি যে আমি যা ভাবিব তাহাই হইবে, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমি চাইলে নাসা না পারিলেও আমি সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে লইয়া আসিব, এই যে থট প্রসেস, এটা তো একটা মনীষীর পক্ষেই সম্ভব। এটা তো যে কোনো লোক পাগল বলতে পারে। হ্যাঁ, মনীষীরা তো পাগলই হয়, মনীষী তো সাধারণ হয় না। মানে একটা মানুষ মানে তখনই একটা মহামানুষ হয় যখন সে পশুর মতন ভাবে না। যেমন সো অফকোর্স আজকে এলন মাস্ক একজন মনীষী আমার কাছে, গৌরগোপাল দাস যে একজন স্পিরিচুয়ালি আমার কাছে একজন মনীষী, যিনি খুব সহজভাবে মানুষের ভালো থাকার কথাগুলো বলতে পারেন। এরকম নয় যে মনীষী নেই, বাট আমাদের জীবনের চাহিদা এবং জীবনের এক্সপেকটেশনস চেঞ্জ হয়েছে। আগেকার দিনে যেটা ছিল যে সরকারি চাকরি করো, সন্ধ্যে এসে ভজন করো, মনীষীর নাম করো, শান্তি পাও, সুখী হও। আজকের দিনে তো সেটা নেই। আজকের দিনে আমাকে ইন্ডাস্ট্রিও করতে হবে, ইভলিউশনও করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, আমাকে ভালো থাকতে হবে। অর্থাৎ যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে তার সাথে সাথে মনীষীর ব্যাখ্যা চেঞ্জ হয়েছে। আমার মনে হয় যে ওই মডার্ন মনীষী সে কিন্তু সোসাইটির মধ্যে থেকেই সবাইকে ইন্সপায়ার করবে, এরকম নয় তাকে পাহাড়ে গিয়ে স্বামীজির বেশে এসে ইন্সপায়ার করতে হবে। তোমার ক্ষেত্রে যদি বলি মাইন্ডস্ট্রোলজির দিক থেকে, তুমি আগামী প্রজন্মের জন্য 5টা মনীষী যাকে আগামী প্রজন্ম লক্ষ্য হিসেবে ধরতে পারে, আদর্শ হিসেবে ধরতে পারে, 5জন মনীষীর যদি নাম তুমি যদি একটু বলতে পারো। একটা তো বললাম এলন মাস্ক, অফকোর্স মানে এলন মাস্ক হতে পারে, এবং আরো 2-4জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম আমি বলবো। যে আজকে আম্বানির কথা বলছি, আম্বানিকে আমি একটাই মনীষী বলবো যে এই যে আছে ক্যাম্পা আম্বানি নিয়ে আসছে, যে আমি পেপসি এবং কোককে সরাসরি চ্যালেঞ্জ করছি, আমি জিও এনে সরাসরি ভোডাফোন এবং এয়ারটেলকে চ্যালেঞ্জ করছি। আমি পৃথিবীর ওপর ডিপেন্ডেন্ট নয়, আমি মেক ইন ইন্ডিয়া দিয়ে পৃথিবীকে চালাতে পারি। সো অফকোর্স এই যে থট প্রসেস আছে সেটাও একটা বড় মনীষী। 3 নম্বর হচ্ছে যে যারা ইকুয়ালিটির কথা বলে, যারা সাম্যতার কথা বলে, যারা মনে করে প্রত্যেকটা মানুষ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারা আমার কাছে একটা বড় মনীষী। সেটা যে কোনো সোশ্যাল ওয়ার্কার হতে পারে। তাহলে কি তুমি কি লেফটিস্ট? তাহলে ডিরেক্ট কোশ্চেন করছি আমি তোমাকে। না, আমি লেফটিস্ট নই। লেফটিস্ট চিন্তাধারা কিন্তু এটা যে সবাই সমান, সবাই ইকুয়াল। না, আমি মনে করি না সবাই ইকুয়াল। আমি মনে করি প্রত্যেকটা মানুষ আলাদা। তোমার পছন্দ আলাদা, আমার পছন্দ আলাদা, তোমার চয়েস আলাদা, আমার চয়েস আলাদা, কিন্তু আমাকে তোমার চয়েসকে রেসপেক্ট করতে হবে, তোমাকে আমার চয়েসকে রেসপেক্ট করতে হবে। বাট প্রত্যেকটা মানুষের মধ্যে ইনফাইনাইট পটেনশিয়াল আছে, অসীম 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 ক্ষমতা আছে, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষ ইকুয়াল। লেফটিস্ট প্রিন্সিপাল আমি এই কারণে বিলিভ করি না, কারণ প্যারেটোস ল বলছে যে 80% মানুষের কাছে 20% অর্থ থাকবে, 20% মানুষের কাছে 80% অর্থ থাকবে। তার কারণ হচ্ছে ওই 80% মানুষ তার মানসিকতাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি, অর্থাৎ সেই মানুষটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমি যার কাছে আছে তার থেকে নিয়ে বাকিদের মধ্যে ভাগ করে দাও, এই তত্ত্ব আমি বিশ্বাসী নই। তোমাকে আর্ন করতে হবে তোমার জিনিস, অর্থাৎ আমি লেফটিস্ট একেবারেই নই। কিন্তু তুমি লেফটিস্টের এই চিন্তা ভাবনাটা বিশ্বাস করো যে সবাই সমান, সবাই সমান। ধর্মটাকে তুমি কিভাবে দেখো? আমাদের জীবনে ধর্মের গুরুত্বটা ঠিক কতটা, আদৌ কি প্রয়োজন রয়েছে? আমার মনে হয় এটা আমার জীবদ্দশায় একটা কাজ, হয়তো কোথাও বলিনি, যে এই সাবকনসিয়াস রিলিজিয়ান ইজ গোয়িং টু বি দ্য রিলিজিয়ান অফ ম্যানকাইন্ড। আমার মনে হয় পৃথিবীতে একটাই রিলিজিয়ান যেটা থেকে যাবে, সেটা হচ্ছে সাবকনসিয়াস রিলিজিয়ান। এবং সাবকনসিয়াস রুলস, সাবকনসিয়াস ফিলোসফি প্রত্যেকটা ধর্ম তো একই শেখায়। ধর্ম যার যার, সাবকনসিয়াস সবার, অর্থাৎ সাবকনসিয়াস রুলস কিন্তু সবার জন্যই প্রযোজ্য। আমার কাছে ধর্ম যদি বলো, আমার কাছে সাবকনসিয়াসই একটা বড় ধর্ম। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তো সেন্ট্রালে দেখছি অনেক কাজকর্ম হচ্ছে, সেন্ট্রাল স্কুলগুলোকে স্পেসিফিক্যালি, বা পশ্চিমবঙ্গের বাইরে যে স্কুলগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে তারা তো কাজকর্ম করছেই। ওয়াই ডোন্ট দে ট্রাই টু ওয়ার্ক উইথ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? এটা তো সরাসরি কেন করছে না সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যেটা আমি বললাম, সিটিস কলেজে ওরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এসছে, সেটা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ স্টেটে কাজ হচ্ছে, এরকম যে হচ্ছে না তা নয়। 2 নম্বর হচ্ছে এখানে এআই ডেটা হাব তৈরি হয়েছে নিউ টাউনে, এআই ইউনিকর্নস তৈরি হচ্ছে, অর্থাৎ এটা যে হচ্ছে না তা নয়। আমরা হয়তো সমস্ত রকম খোঁজখবর রাখি না। 3 নম্বর হচ্ছে সেন্টার করুক বা স্টেট করুক,
আমি কি করছি, মানে অলওয়েজ এই প্রশ্নটা আমার মধ্যে থাকে, যেটা আমার এখতিয়ারের বাইরে। সেখানে প্রশ্ন করে আমার মাথাকে আমি ওভার ক্রাউডেড করে দিতে চাই না। সেখানে আমি সেন্টারে ফরে বলতে পারি, স্টেটের ফরে বলতে পারি, তাতে আমার কোনো লাভ হবে না। আমার লাভ তখনই হবে যখন আমি বলতে পারি যে আমি একটা লোককে এআই শিখিয়েছি। আমার লাভ তখনই হবে যখন আমি একটা মানুষকে মাই স্টোরিতে বলিয়ান করেছি, যার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, যার অর্থ চেঞ্জ হয়েছে, যার মানসিকতা চেঞ্জ হয়েছে। দ্যাটস এনাফ। একটু যদি সাধারণ মানুষের জন্য বলো যে এআইটা কি, এটা কি সাধারণ মানে খুব সুপার ব্রেন তারই কি রেপ্লিকা? একেবারেই নয়। আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষ এটাকে ইউজ করতে পারে, যে কোনো সাধারণ বিজনেসে এটা ইউজ হতে পারে। এরকম নয় যে একটা স্পেসিফিক মানুষই এটাকে ইউজ করতে পারে। আমাদের এআই লিটারেসি দিয়ে আমাদের উচিত যে কলকাতা বা বেঙ্গলকে এআই লিটারেট সিটি বা স্টেটে পরিণত করা, যেটা এআই চ্যাম্প ইন্ডিয়া করছে। এবং সেই লক্ষ্যে যদি আমরা দৃঢ় থাকি, আমরা দেখবো ইন্ডাস্ট্রিও আসছে, আমাদের ফিউচার রেডিনেস তৈরি হচ্ছে। একটু আমি বলবো মনীষী নিয়ে আমরা কথা বলছিলাম। আমার বিশ্বাস মনীষীরা আমাদের থেকে ডেফিনেটলি 100 বছর এগিয়ে থাকে সবসময়। আই বিলিভ দ্যাট। ঠিক। তুমি ভগবানে বিশ্বাস করো, মূর্তিতে বিশ্বাস করো, যে ভগবান পুজোতে বিশ্বাস করো না? না, আমি বিশ্বাস করি। এক্ষেত্রে আমি যদি বলি, আমি সুপার পাওয়ারে বিশ্বাস করি, আমি ইউনিভার্সাল পাওয়ারে বিশ্বাস করি, আমি মহাজাগতিক শক্তিতে বিশ্বাস করি। আমি মনে করি সেই মহাজাগতিক শক্তির সাথে আমার সাবকনসিয়াস শক্তির একটা অদ্ভুত যোগসূত্র রয়েছে, এবং সেই যোগসূত্র দিয়ে আমি সমস্ত মহাবিশ্বে আমি বার্তা প্রেরণ করতে পারি। অটোবায়োগ্রাফি অফ আ যোগীতে এটা খুব ডিটেলসে লেখা রয়েছে, আমি জানি না কেউ পড়েছেন কিনা। আই বিলিভ তুমি পড়েছো হয়তো। আমি প্রশ্ন করতে চাই তোমার কাছে যে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ যারা বলেন যে তাদের ঈশ্বর দর্শন হয়েছে, ঈশ্বর দর্শনটা কি তাহলে ঈশ্বর দর্শন বলে কিছু নেই নাকি? অফকোর্স, ওই যেটা বলছি তোমাকে, মহাজাগতিক শক্তির সাথে কানেকশন। তোমার ব্রেন যখন মহাজাগতিক শক্তির সাথে কানেক্ট করছে, তখন যে তুমি একটা সুপারনোভা দেখতে পাচ্ছ, সেটাই তো মহাবিশ্ব, সেটাই তো ভগবান, সেটাই তো সুপার শক্তি। কিন্তু তারা কিন্তু ক্লেম করেন যে একটা ফর্ম অফ শক্তি রেখেছেন। তার সাবকনসিয়াস যেভাবে ভেবেছে, সেই শক্তিটা সেই রূপে ফর্ম হয়েছে। একবার শেষের দিকে আসছি এবার আমরা। হয়তো অনেক অনেক অ্যাডভান্স আলোচনা হলো অহংকার নিয়ন্ত্রণের উপায়, আমরা সবই করলাম। আমরা এআই নিয়ে কথা বললাম, পয়সা নিয়ে কথা বললাম, হেলথ নিয়ে কথা বললাম, কিভাবে আমরা সেটাকে রিকভার করতে পারি খারাপ হলে। অহংকার নিয়ে আমরা একটু কথা বলতে চাইছি। কেন মানুষ যখন কোনো ভালো পজিশনে চলে আসে না, তার মধ্যে অটোমেটিক্যালি অহংকার নামক বস্তুটাও কিন্তু চলে আসে। ঠিক। সেটাকে আমরা কিভাবে মেইনটেইন করতে পারি? আ বিগ কিলার। প্রথমে কিন্তু এটা জানতে হবে, তোমার মধ্যে যদি ইগো তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তোমার একটা বিশাল ক্ষতি করবে। এবং ইগো কি করে হবে না, যখন তুমি বুঝতে পারবে তুমি কিছুই নয়, একটা এনার্জির সাবস্টেন্স, আর কিছুই নয়। তুমি বলে কিছু নেই, আমি বলে কিছু নেই, আমরা নিরাকার একটা শক্তি, সেটা জাস্ট একটা ফর্ম নিয়ে রয়েছে। কিছুদিন পরে সেই শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সেই শক্তি থেকে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হওয়ার মাঝখানে আমি একটা প্রবাহে আছি। সেই প্রবাহটা আমার কাছে মাইন্ডস্ট্রোলজি এবং এআই চ্যাম্প ইন্ডিয়া, তোমার কাছে হয়তো আই উইটনেস বা তথ্য প্রযুক্তি বা অন্য কিছু, আরেকজনের কাছে হয়তো ভিএফএক্সে কাজ করা বা ক্রিয়েটিভ কাজ তৈরি করা একটা প্রবাহ। সেই প্রবাহ হচ্ছে আমাদের থাকতে হবে, সেই কাজে আমাদের থাকতে হবে, কর্মই আমাদের ধর্ম। যখন এটা আমাদের মধ্যে চলে আসবে, তখন কিন্তু ইগোটা আসে না। 2 নম্বর হচ্ছে, তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো, তোমার কিন্তু তার প্রতি ইগো থাকবে না। তোমার যদি তার প্রতি ইগো থাকে, তার মানে কিন্তু সেখানে ভালোবাসা নেই, ইকুয়েশন আছে। 3 নম্বর হচ্ছে যে ইগো নিয়ন্ত্রণ কীভাবে করব। অনেকে বাই ডিফল্ট একটু বেশি নিজেকে ইগোটিস্ট হয় এবং ছোট ছোট কাজে নিজে আঘাতপ্রাপ্ত হয়, এবং সেই লোকটা কিন্তু অনেক বেশি নিজের ক্ষতি করে বাইরের লোকের চেয়ে। বাইরের লোক তার থেকে অনেক দূরত্ব তৈরি করতে শুরু করে। সো সেখানটা তাকে কিন্তু গ্রাউন্ডেড পৃথিবীর সাথে কাজ করতে হবে, তাকে শ্মশান ঘাটে যেতে হবে, দেখতে হবে মানুষ জীবন কত সহজে শেষ হয়ে যায়। কারেক্ট। তাকে গরিব মানুষের সাথে মিশতে হবে, তাকে এনজিও বা দান ধ্যানে থাকতে হবে। তখন অটোমেটিক্যালি ইগোটা আস্তে 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 মেলাবে। আমি মনে করি ইগো ইজ দ্য বিগেস্ট কিলার। ইগো দিয়ে বড় বড় মানুষ নষ্ট হয়ে যায়, বড় বড় রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, একজন আরেকজনের কাছে ঝুঁকতে পারে না বলে রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নিজের সেলফ এস্টিমকে কম্প্রোমাইজ করবে না। দের ইজ এ সার্টেন অ্যান্ড থিন লাইন বিটুইন ইগো অ্যান্ড সেলফ এস্টিম। একটা জিনিস হচ্ছে, নিজের ভেতরে যে দেবত্ব রয়েছে, নিজের ভেতরে যে মনুষ্যত্ব রয়েছে, নিজের সাবকনসিয়াসে যে অসীম শক্তি রয়েছে,
তাকে কিন্তু দুর্বল করে দিও না ইগোটা নামাতে গিয়ে। তোমার সেলফ এস্টিম তোমার কাছে থাকবে, তোমার মনুষ্যত্ব তোমার কাছে থাকবে। যেখানে তোমার মনুষ্যত্বে আঘাত হচ্ছে, যেখানে তোমার ভেতরের অন্তরাত্মাকে কেউ শেষ করার চেষ্টা করছে, সেখানটা কিন্তু তোমাকে ফোর্স করতে হবে। ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ইনার কোর, ইনার সোল। তুমি যদি সেটা প্রোটেক্ট না করো তাহলে ওয়ান্ডার করবে কি করে? সে তো রোলার কোস্টার দিয়ে পিছিয়ে চলে যাবে। রোলার কোস্টার লাইফে আমরা সবাই রয়েছি, আর এই রোলার কোস্টার লাইফটা আমরা বড় হতে হতে আরও বেশি দেখি এখন কর্পোরেট কালচারে। কিভাবে ট্যাকেল করা উচিত? না, কর্পোরেট কালচার আমরা দেখি কারণ আমাদের সমস্যাটা কি বলতো, আমরা না সময়টাকে ঠিকভাবে ইউজ করি না। হয়তো কাজে রিল দেখে সময় কাটিয়ে দিচ্ছি, হয়তো কাজে আড্ডা মেরে সময় কাটিয়ে দিচ্ছি। না, তুমি যেখানটা দরকার সেখানটা দাও। তোমার ছেলেকে যদি সময় দিতে হয় তোমার ছেলেকে সময় দাও, তোমার ওয়াইফকে যদি সময় দিতে হয় দাও, তোমার যদি এনজিওতে কাজ করতে হয় তুমি মন দিয়ে কাজটা করো না। আমার কথা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্য ক্ল্যারিটি অন হাউ উই স্পেন্ড আওয়ার ডে। এই সময়টা ইউজের উপরে কিন্তু কমপ্লেক্সিটি পুরো দাঁড়িয়ে আছে। বেসিক ডিফারেন্সটা কি? ইন্ডিয়ান একটা 23-24 বছরের ছেলে আর বিদেশের একটা 23-24 বছরের ছেলের মধ্যে বেসিক ডিফারেন্সটা তুমি কি দেখতে জানো? স্বপ্ন দেখতে জানে না, বিশ্বাস করতে জানে না। আজকে রবীন্দ্রনাথের উদাহরণ দিলাম যে আমাদের সাহিত্যিকরা কেউ নোবেল পেতে বিশ্বাসী নয়, ঠিক সেইভাবে আমাদের মধ্যে বেসিক 23-24 বছরের কোনো লোক এলন মাস্ক জেফ বেজোস হতে বিশ্বাসী নয়। তারা বিশ্বাস করে না এটা হতে পারে। এই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। এর সাথে সাথে অ্যাস্ট্রোলজিতে পাথর আমরা রেকমেন্ড করি। অ্যাস্ট্রোলজাররা পাথর রেকমেন্ড করে। প্লাসিবো, মানে তুমি যদি হোমিওপ্যাথি খেয়ে সুস্থ হয়ে যেতে পারো, তুমি পাথর রেখেও তোমার মধ্যে শক্তি আসতে পারে। তুমি যদি বিশ্বাস করো সেই পাথর তোমাকে সর্বশক্তিমান করবে, সেই বিশ্বাস তোমার বহির্বিশ্বকে চেঞ্জ করবে। এই সাথে সাথে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ডক্টররা বলেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এটাও কি সেই বিশ্বাসের একদম প্লাসিবো, যেটাকে বলা হয় প্লাসিবো। আমার এই বইটার মধ্যে রয়েছে যে ফাইন্ড ইওর মর্নিং প্লাসিবো। তোমার মর্নিং এ যে খাবারটা খেতে হয় সেটাকে তুমি কতখানি বিশ্বাস করো। ঠিক সেইভাবে হোমিওপ্যাথিক ওষুধে বিশ্বাস, একটা স্টোনে বিশ্বাস ইজ অ্যাকচুয়ালি আবার সেই সাবকনসিয়াস। তুমি ধর্ম বলো, অ্যাস্ট্রোলজি বলো, মেডিসিন বলো, এডুকেশন বলো, ইটস অল টাইড আপ টু ইউর সাবকনসিয়াস অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি রিভিলস ইউর ফিউচার। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে কিন্তু এটা ফারাক রয়েছে, সেটা কিন্তু অনেক মানুষ বোঝেন না। অনেকের কাছে চলে যান, অনেক তান্ত্রিক আছে, অনেক অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে চলে গিয়ে সেখানে বিজনেস করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি না অন্ধবিশ্বাসেও কখনো কখনো বিশ্বাসী। এক্সাম্পল, এই দণ্ডি কাটা, আমি যখন ইউ বিলিভ ইন দ্যাট, হ্যাঁ এক্সিস্ট করে, একদম কাজ করে। সেই লোকটা যখন দণ্ডি কাটছে সে বারবার নিজের সাবকনসিয়াসকে বলছে যে এটা আমি যদি করতে পারি এই অসুখটা আমার সেরে যাবে, এই জিনিসটা আমার হয়ে যাবে। অ্যান্ড দ্যাট বিলিভ ইজ অ্যাকচুয়ালি এম্পাওয়ারিং হিজ সাবকনসিয়াস। ইটস জাস্ট দ্য মেথড অফ এম্পাওয়ারিং ইউর সাবকনসিয়াস। অ্যান্ড ইফ এনি অ্যাক্ট ইজ এম্পাওয়ারিং ইউর সাবকনসিয়াস, দ্যাটস রাইট. And if any act is not empowering your subconscious, is weakening your subconscious, that's wrong. কারোর ক্ষতি না করে সেটা যদি আমার সাবকনশিয়াস মাইন্ডকে পাওয়ারফুল বানায় তাহলে দ্যাট ইজ কারেক্ট। That is right. অ্যামেজিং। একদম হয়তো লাস্ট পর্যায়ে আমরা পৌঁছেছি পডকাস্টের। একদম যারা এখন দেখলেন তাদের যদি একটা প্রশ্ন থাকে যে দাদা আমাকে, আমি সবই তো বুঝলাম, আমাকে বলুন আপনি আমি সকালবেলা উঠে কি করব, মানে কি করব যাতে আমার লাইফটা ঠিক হয়, সেট হয়। সকালবেলা কি করব, কি রুটিন পালন করব? ডিপেন্ড করছে সে কি, একটা স্টুডেন্ট, একটা প্রফেশনাল, একজন ম্যারিড ওমেন নাকি একজন বাচ্চা, সেটা আমি জানি না। একটা কমন ওষুধ বলো তুমি। কমন ওষুধ হচ্ছে দ্য ফার্স্ট থিং ইউ ফাইন্ড ইউর মর্নিং প্লাসিবো। এই যে বইটা লিখছি দ্য হাউ টু ইট মাইন্ডফুলি, সেখানে মর্নিং প্লাসিবো কী করে খুঁজে বার করতে হয়, কোন ওষুধ দিয়ে শুরু করব, কোন ভিটামিন দিয়ে শুরু করব, কোন খাবার দিয়ে শুরু করব, আদা না রসুন দিয়ে শুরু করব, ডিটক্স করব নাকি চ্যবনপ্রাশ খাবো। ফাইন্ড ইউর মর্নিং প্লাসিবো, দ্যাট হেল্পস ইউর বডি। আচ্ছা। সেকেন্ড হচ্ছে গো ফর এ মর্নিং ওয়াক, সোলো, 4-5 জন মিলে না। এখন কিন্তু আমরা দেখেছি যে একটা গ্রুপ করে তারপরে মর্নিং ওয়াকে যাওয়া, এটার একটা প্রচলন রয়েছে। কিন্তু ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ টক টু ইউর সেলফ, হোয়াট ইউ টক টু ইউর সেলফ ওয়েন নো ওয়ান ইজ ওয়াচিং। অ্যাবসলিউটলি। প্রথমে যেটা তোমাকে বলতে হবে যে ইউ ক্যান ডু ওয়ান্ডার, তোমাকে বলতে হবে যে আজকের দিনে ভালো কিছু হবে। ডোন্ট থিঙ্ক দ্য ব্যাড পার্ট অনলি। থার্ড হচ্ছে সেই দিনের সবচেয়ে কমপ্লেক্স প্রবলেমটাকে আগে ডিল করো, ওকে, নট দ্য সিম্পল প্রবলেম। ওকে, সো তাতে তুমি কাজে অনেকটা এগিয়ে যাবে। আমরা যেটা করি যে প্রথমত আমরা সহজ কাজটাকে আগে করি, তারপরে কমপ্লেক্স কাজটা রাখতে রাখতে একদম শেষে গিয়ে সেই কমপ্লেক্স কাজটা না হওয়ার জন্য একটা স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেসটা আমাকে ডিমোটিভেট করে দেয়। দ্য মোমেন্ট ইউ হ্যান্ডেল দ্য কমপ্লেক্স টাস্ক ফার্স্ট, তুমি অটোমেটিক্যালি দিনে অনেকখানি এগিয়ে গেলে।
বাই দ্যাট টাইম তুমি পেসে চলে এসছো, তুমি রোহিত শর্মার মতন ফ্রি ফ্লো ব্যাটিং করছো, তোমার 200-300 রান এমনি হয়ে যাবে। সময়ের কারণেই পডকাস্ট শেষ করতে হচ্ছে, বাট আমার বিশ্বাস যে আরও অনেক প্রশ্ন রয়ে গেল তোমাকে করার জন্য। আমার বিশ্বাস এটাও যে তোমাকে আমরা আবারও পাবো, কারণ একটা পডকাস্টে এত আলোচনা সম্ভব হয় না, টাইম স্পেস। যে কোনো সময় যে কোনো দর্শক যদি আমার কাছে পৌঁছতে চায়, আমি সকলের জন্য রয়েছি। আমি যদি কোনোভাবে কারো হেল্প করতে পারি, আমি নিজেকে কৃতার্থ মনে করবো। একদম। পীযুষদার নাম্বারও আমরা কি দিতে পারি? একদম দিতে পারো। পীযুষদার নাম্বারটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। পীযুষদার চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কেমন লাগলো জানাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই কমেন্ট বক্সের, এই ভিডিওর কমেন্ট বক্সে যদি জানিয়ে থাকেন, ডেফিনেটলি আমরা সেই প্রশ্ন পৌঁছে দেবো পীযুষদার কাছে। পীযুষদাও কিন্তু সেই প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়ে পীযুষদার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারবেন। কেমন লাগলো জানাবেন এবং আই উইটনেসের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার। নমস্কার।